শত্রুর একেবারে বুকের ভেতর থেকে অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত কোনো জিনিস ছিনিয়ে আনা হলিউডের কোনো থ্রিলার সিনেমার অ্যাকশন দৃশ্য মনে হচ্ছে। কিন্তু ঠিক এমন শ্বাসরুদ্ধকর সামরিক অভিযানের কথাই এখন জোরে সোরে শোনা যাচ্ছে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের গোপন আস্তানা থেকে ইউরেনিয়াম তুলে আনার জন্য জটিল মিশনের পরিকল্পনা করছেন। লক্ষ্যটা সহজ নয়, মাটির গভীর থেকে কড়া পাহারায় থাকা পারমাণবিক রসদ উদ্ধার করে নিরাপদে নিজের ডেরায় নিয়ে আসা। কিন্তু কাজটা কি আসলেই সম্ভব? ইরানের মাটিতে সরাসরি মার্কিন সেনা পাঠিয়ে এমন কোনো হাই প্রোফাইল বা দুঃসাহসিক অভিযান এর আগে কি কখনো হয়েছে? ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই আজ থেকে প্রায় 4 দশকেরও বেশি সময় আগে ঠিক এমন একটি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। সেটাই ছিল শেষবার, যখন মার্কিন সেনারা সরাসরি ইরানের মাটিতে পা রেখেছিল। সেই অভিযানের পরিণতি কি হয়েছিল? কেনই বা সেই অভিযান চালানো হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এবার যদি সত্যি ইউরেনিয়াম উদ্ধারের মিশন হয়, তবে কি আগের চাইতে ভিন্ন কিছু হবে? পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। সময়টা 1979 সাল। ইরানে তখন চলছে ইসলামী বিপ্লবের তুমুল ঝড়। ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলাবিকে চিকিৎসার জন্য আশ্রয় দেয় যুক্তরাষ্ট্র, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে ইরানিরা। তাদের দাবি ছিল শাহকে বিচারের জন্য ইরানের হাতে তুলে দিতে হবে। এরই জেরে 1979 সালে 4 নভেম্বর তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে বসে একদল ইরানি ছাত্র। তারা দূতাবাসের 52 জন আমেরিকান কর্মীকে জিম্মি করে। দিনের পর দিন যায়, মাসের পর মাস কাটে, কিন্তু জিম্মিদের ছাড়ানোর কোনো কূটনৈতিক চেষ্টায় কাজে আসছিল না। হোয়াইট হাউসে তখন প্রেসিডেন্ট জিমি কার্টার। জিম্মি সংকটের কারণে দেশে তার জনপ্রিয়তা ক্রমশই তলানিতে গিয়ে ঠেকছে। উপায় না দেখে তিনি একটি চরম ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে সবুজ সংকেত দেন। পেন্টাগন এই গোপন অভিযানের নাম দেয় অপারেশন ঈগল ক্ল। এই পরিকল্পনা ছিল দারুণ জটিল, অনেকটা দড়ির ওপর দিয়ে হাঁটার মতো অবস্থা। সামান্য ভুল হলেই সব শেষ। প্রথম ধাপে রাতের অন্ধকারে ওমান সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিস থেকে 8টি CH-53C স্ট্যালিয়ন হেলিকপ্টার উড়াল দেবে। অন্যদিকে ওমানের একটি ঘাঁটি থেকে C-130 হারকুলিস বিমানে করে রওনা দেবে মার্কিন স্পেশাল ফোর্সের সদ্য তৈরি হওয়া এলিট ইউনিট, ডেল্টা ফোর্সের কমান্ডোরা। তাদের সবার মিলিত হওয়ার কথা ছিল ইরানের গ্রেট সল্ট মরুভূমির মাঝখানে একটি গোপন জায়গায়। কোড নেম দেওয়া হয়েছিল ডেজার্ট 1। পরিকল্পনা অনুযায়ী ডেজার্ট 1-এ হেলিকপ্টারগুলোতে জ্বালানি ভরা হবে। এরপর কমান্ডোদের নিয়ে সেই হেলিকপ্টারগুলো উড়ে যাবে তেহরানের কাছাকাছি আরেকটি গোপন আস্তানায়, যার নাম ডেজার্ট 2। সেখান থেকে পরের দিন রাতে ট্রাকে করে তেহরানের মার্কিন দূতাবাসে হামলা চালানো হবে। জিম্মিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হবে কাছের একটি স্টেডিয়ামে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের তুলে নেওয়া হবে। শুনতে নিখুঁত মনে হলেও বাস্তবতা ছিল ভিন্ন। 1980 সালে 24 এপ্রিল শুরু হলো অপারেশন ঈগল ক্ল। কিন্তু শুরু থেকে প্রকৃতি যেন তাদের বিপক্ষে অবস্থান নিল। রাতের অন্ধকারে মরুভূমির ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন হেলিকপ্টারগুলো পড়ল এক ভয়াবহ ধূলিঝড়ের কবলে। স্থানীয় ভাষায় এই ঝড়ের নাম হাবুব। এই হাবুবের কথা মার্কিন আবহাওয়া পূর্বাভাসে ছিল না। এই বিশাল ধূলিঝড়ে দিক হারিয়ে ফেলে পাইলটরা। যান্ত্রিক ত্রুটিতে 8টি হেলিকপ্টারের মধ্যে একটি পথেই বিকল হয়ে যায়, আর একটিকে বাধ্য হয়ে ফিরে যেতে হয় রণতরীতে। বাকি 6টি হেলিকপ্টার অনেক কষ্টে ডেজার্ট 1-এ পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় আরও একটি হেলিকপ্টারের হাইড্রোলিক সিস্টেমে বড় ধরনের সমস্যা, সেটি ওড়ার অযোগ্য। পেন্টাগনের হিসাব অনুযায়ী এই মিশন সফল করতে অন্তত 6টি সচল হেলিকপ্টার দরকার ছিল, কিন্তু মরুভূমির বুকে তখন সচল আছে মাত্র 5টি। হতাশ প্রেসিডেন্ট জিমি কার্টার ওয়াশিংটন থেকে মিশন বাতিলের নির্দেশ দিলেন। কমান্ডোদের বলা হলো সব গুটিয়ে দেশে ফিরে আসতে, কিন্তু আসল ট্র্যাজেডি তখনও বাকি। ডেজার্ট 1 থেকে ফেরার প্রস্তুতির সময় ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। অন্ধকারে দিক পরিবর্তন করতে গিয়ে একটি হেলিকপ্টারে বিশাল রোটর ব্লেড গিয়ে ধাক্কা মারে জ্বালানি ভর্তি একটি C-130 বিমানের সাথে। মুহূর্তেই বিশাল বিস্ফোরণ। রাতের অন্ধকার আকাশ লাল হয়ে ওঠে আগুনে। 8 জন মার্কিন সেনা প্রাণ হারায় ওই মরুভূমিতেই। পুরে ছাই হয়ে যায় ওই দুটি এয়ারক্রাফট। যে মিশন হতে পারত আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম বড় সাফল্য, তা পরিণত হলো চরম ব্যর্থতা আর লজ্জার। জিম্মিদের উদ্ধার করা তো গেলই না, উল্টো বিশ্বমঞ্চে আমেরিকার সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠল। অপারেশন ঈগল ক্লর এই ব্যর্থতা জিমি কার্টারের প্রেসিডেন্ট নির্বাচন হারার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে কাজ করেছিল।
তবে এই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়েছিল পেন্টাগন। তারা বুঝতে পেরেছিল স্পেশাল অপারেশনের জন্য আলাদা কমান্ড দরকার। জন্ম হয়েছিল ইউনাইটেড স্টেটস স্পেশাল অপারেশন কমান্ড বা সোকমে। 4 দশকের বেশি সময় পর আবারও ইরানের মাটিতে অভিযানের গুঞ্জন। এবার লক্ষ্য জিম্মি উদ্ধার নয়, লক্ষ্য পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম তুলে আনা। বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য অভিযান অপারেশন ঈগল ক্লর চাইতেও কয়েক গুণ বেশি কঠিন। প্রথমত, ঈগল ক্লয়ের সময় জিম্মিদের অবস্থান অন্তত জানা ছিল, কিন্তু ইউরেনিয়াম কোথায় আছে? ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কোনো সাধারণ ভবনে নেই। ফোর্দো বা নাতাঞ্জের মতো স্থাপনাগুলো মাটির কয়েকশো ফুট গভীরে। পাহাড়ের নিচে কংক্রিট আর স্টিলের পুরো স্তরে ঢাকা এসব আস্তানা এমনভাবে তৈরি যাতে শক্তিশালী বোমা হামলাতেও এর কোনো ক্ষতি না হয়। দ্বিতীয়ত, ইউরেনিয়ামের ওজন এবং তেজস্ক্রিয়তা। মানুষ উদ্ধার করার চাইতে ভারী এবং তেজস্ক্রিয় পদার্থ সুরক্ষিত কন্টেইনারে করে বের করে আনা লজিস্টিক্যালি এক বিশাল চ্যালেঞ্জ। এর জন্য বিশেষ সরঞ্জাম এবং অনেক বেশি সময় প্রয়োজন। তৃতীয়ত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 1980 সালে ইরানের সামরিক বাহিনী আজকের মতো এতটা আধুনিক ছিল না। এখন তাদের কাছে আছে উন্নত রাডার সিস্টেম এবং দূরপাল্লার মিসাইল ডিফেন্স। এই রাডারের চোখ ফাঁকি দিয়ে এতগুলো বাধার দেওয়াল টপকে ভেতরে ঢোকা এবং নিরাপদে বেরিয়ে আসা রীতিমতো আত্মঘাতী এক মিশন। প্রযুক্তির দিক থেকে মার্কিন সামরিক বাহিনী এখন আগের চাইতে অনেক এগিয়েছে, এটাও সত্যি। তাদের কাছে এখন স্টেলথ প্রযুক্তি, উন্নত ড্রোন এবং সাইবার যুদ্ধের দারুণ সক্ষমতা রয়েছে। কিন্তু মরুভূমি সেই রাতের দুঃস্বপ্ন আজও পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টদের তাড়া করে ফেলে। ইরানের ভৌগোলিক অবস্থান, বিশাল মরুভূমি আর রুক্ষ পাহাড় আজও যেন আক্রমণকারীর জন্য এক বিশাল ফাঁদ। ট্রাম্পের এই নতুন মিশন যদি সত্যি আলোর মুখ দেখে, তবে তা হবে আধুনিক সামরিক ইতিহাসের সবচাইতে জটিল এবং ঝুঁকিপূর্ণ অপারেশন। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সত্যি ভিন্ন কিছু হবে, নাকি আধুনিক প্রযুক্তির এই যুগেও ইরানের দুর্ভেদ্য আস্তানা আর প্রাকৃতিক বৈরিতার কাছে আবারও হার মানতে হবে? কাজী নিশাদ, যমুনা নিউজ।